আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হবে সবার কথা ভেবেই চেয়েছি। মাছের কাঁটা চেনেন? আমাকে সবাই ভালোবাসলেও আমার আপাতত নিজের জীবনটা মাছের কাঁটার মতোই মনে হয়। না গিলে ফেলা যাচ্ছে আর না উগড়ে দেওয়া যাচ্ছে। মনন টলমল করা চোখে মহকে দেখতে দেখতে বলে ওঠে, কাঁটা নন আপনি, আপনিও ফুল। সবাই আপনাকে ফুটে থাকতে দেখতে চায়। আপনি প্লিজ ঝরে যাবেন না, প্লিজ মোহ। মোহ প্রশ্ন করে বসে, আপনিও চান? হ্যাঁ, আমিও চাই। সুস্থ মোহকে দেখতে চাই, আপনাকে বাঁচতে দেখতে চাই। আপনি বেঁচে থাকুন প্লিজ। মোহ বুঝল না অর্থ, চোখ ফিরিয়ে আবার নদীর দিকে তাকায় সে। ধরে নেয় ওই বাচ্চাটাকে মনন যেরকম বাঁচতে দেখতে চেয়েছিল মোহকেও একইভাবে বাঁচতে দেখতে চায়। অবুঝ মোহ বুঝল না মননের কাছে তার জীবনের গুরুত্বটা, বুঝল না তার অজান্তেই তার পাশে বসে থাকা পুরুষটার ভেতর কি দাবানলের খেলা চলছে। তার কাছে সবটা শান্ত মনে হলো, একদমই শীতল নদীটার মতো। সেপ্টেম্বরের শুরুটা হয়েছে শহরের বুকে নেমে আসা বর্ষণ দিয়ে। শুক পাখি হয়ে নিজ নিড়ে উড়ে বেড়ানো মোহকে আজ আবার হসপিটালে ভর্তি হতে হয়েছে। তার তৃতীয় সাইকেল কেমোটা শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের 2 তারিখ অর্থাৎ আজ থেকে, কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টে হিমোগ্লোবিনের মাত্রা হুট করেই 6-এর ঘরের নিচে নেমে যাওয়ায় ডক্টররা আগে জরুরি ভিত্তিতে ব্লাড ট্রান্সফিউশনের কথা বলেছে। হসপিটালের ব্লাড ব্যাংক থেকে ইতিমধ্যে মোহর ব্লাড গ্রুপ অনুযায়ী তার জন্য ব্লাডের ব্যবস্থা করা হয়েছে। 2 ব্যাগ ব্লাড তাকে 2 দিনে ধাপে ধাপে দেওয়া হবে। এইবার মোহ 12 তলায় একটা প্রাইভেট কেবিন পেয়েছে। হসপিটালে অ্যাডমিট হওয়ার ফর্মালিটিস সম্পন্ন করে কেবিনে পা রাখতেই শিহান মেয়ের উপর রাগ ছাড়তে শুরু করে। খাবার না খেয়ে জানালা দিয়ে ফেলে দিলে বা খাবো না বলে জেদ করলে তো হিমোগ্লোবিন লো হবেই। আরো নখরা করো, কার কি? এখন শুধু শুধু কেমোর ডেটটা পিছিয়ে গেল। ট্রিটমেন্ট শেষ হতে আরো দেরি হবে। তাড়াতাড়ি সুস্থ হওয়ার ইচ্ছে থাকলে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতো। মোহ জানালার ধারে দাঁড়িয়ে নীরবে শুনে সবটা। বাবার একটা অযথা নাই সে জানে, কিন্তু তারও কি খুব দোষ আছে? সে কাউকে বোঝাতে পারে না যে সে ইচ্ছে করে খাবার নষ্ট করে না। তার কাছে সবকিছুই কেমন পানসে লাগে। শিহানের কথার মাঝেই কেবিনে একজন নার্স প্রবেশ করে। মোহর প্রেশারটা মেপে ফাইলে তা নোট করে রাখে তিনি। যাওয়ার আগে জানিয়ে যায় রাতে খাওয়ার পর মোহকে ব্লাড দেওয়া হবে। সারা রাতে 1 ব্যাগ দেওয়ার পরিকল্পনা ডক্টরের, আর 1 ব্যাগ আগামীকাল দেওয়া হবে। মোহ আপত্তি করে না। খাওয়া দাওয়া করে একেবারে ফ্রেশ হয়ে শোয়ার পর ব্লাড নেওয়াটা তার কাছে বেটার অপশন মনে হয়। শিহান কিছুক্ষণ রাগারাগি করে ফোন বের করে সময়টা দেখে নেয়। তার ল্যাপটপটা সঙ্গে করে আনা হয়নি। তাছাড়া মোহর জন্য কিছু ফলমূল কিনে আনতে হবে। ড্রাইভার ছুটিতে আছে বলে কাউকে নিয়ে আসতেও বলতে পারছে না শিহান। মায়ারও পরীক্ষা সামনে, ওর মনোযোগটা এখন পড়াশোনার দিকে থাকাই উত্তম। শিহান উঠে দাঁড়িয়ে মোহকে বলে, আমি একটু বাসায় যাচ্ছি, ল্যাপটপ আর 2-1টা ফাইল নিয়ে আসতে হবে। আসার সময় তোমার জন্য ফল নিয়ে আসবো। তোমার কিছু লাগবে? কিছু নিয়ে আসবো? মোহ জানালা দিয়ে আবার বাহিরে তাকায়। ঝুম বৃষ্টি হচ্ছে। মোর হঠাৎ করেই খুব খিচুড়ি খেতে ইচ্ছে হলো। সে নরম গলায় বলে ওঠে, শায়লা আন্টিকে একটু খিচুড়ি রেঁধে দিতে বলবে? রাতে হসপিটালের খাবার খেতে চাচ্ছি না, আমার বমি পায়। শিহানের মনটা হঠাৎ নরম হয়ে আসে। প্রশ্ন করে, খিচুড়ির সাথে কি খাবে? বেগুন ভাজা? তোমার তো অ্যালার্জি আছে। শুধু পেঁয়াজ ছাড়া ডিম ভাজি হলেই চলবে। মেয়ের এই সামান্য আবদারে শিয়ান সন্তুষ্ট হলো না। ঠিক করলো বাসায় ফেরার সময় কবুতরের বাচ্চা কিনে নিয়ে যাবে। বাসায় গিয়ে শায়লা আপাকে বলবে তার মেয়ের জন্য যেন খিচুড়ির সাথে কবুতরের মাংস আলু দিয়ে ভুনা করে দেয়, সাথে একটা ডিম ভাজি। শিহান চলে যেতেই মোহ আবারও জানালার বাহিরে তাকায়। আজকের বৃষ্টিটা একটু বেশি সুন্দর, নাকি তারই এরকমটা মনে হচ্ছে। গোধূলি লগ্ন তখন। শিহান গিয়েছে 1/2 ঘন্টা হবে বোধহয়। এর মধ্যে কয়েকবার কল করে মোহর খোঁজ নিয়ে ফেলেছে ইতিমধ্যে। মোহ বাধ্য মেয়ের মতো জানিয়েছে যে সে কেবিনেই আছে, শুয়ে ফোনে গেমস খেলছে। শিহান জানিয়েছে যে রান্না হতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। মোহ যেন ততক্ষণ নিজের খেয়াল রাখে। বাবার এই অহেতুক চিন্তায় মোহ বিরক্ত হয় না, বরং বেশ মজা পায়। বাবা ইদানিং তাকে নিয়ে যে চিন্তা করে সেটা বিভিন্ন কাজে প্রকাশ করে ফেলে। ভাবনায় বিভোর মোহর ধ্যান ভাঙে আরেক দফা রিংটনের শব্দে। তাকিয়ে দেখে এবার বাবা নাই, বরং আরেকজন পুরুষ তাকে কল করছে। যে পুরুষটাও সম্ভবত মোহকে নিয়ে চিন্তা করে।
সেদিন নদীর পার হতে ফেরার পর থেকে লোকটা প্রতিদিন তাকে সময় করে মেসেজ দেয় হালচাল জানতে। মোহ নিজেও রিপ্লাই করে। যে যার রাস্তা মাপার ব্যাপারটা আর অটল থাকতে পারে না সে। মনে হয় যেহেতু লোকটা নিজ থেকে যোগাযোগ করছে, সেহেতু মোহর যেভাবে যা চলছে তা চলতে দেওয়া উচিত। সে তো অন্তত গায়ে পড়ে লোকটার সঙ্গে কথা বলছে না, এটাই যথেষ্ট তার জন্য। ভাবনা থেকে বেরিয়ে মোহ কল রিসিভ করে। ফোনের অপর পাশ হতে মনন প্রশ্ন করে, কেমো চলছে? হুম। এখনো শুরু করেনি রেয়া? ক্যামোর ডেট পিছিয়েছে। সিবিসি রিপোর্ট হিমোগ্লোবিন 6 পয়েন্টের নিচে এসেছে। এখন ব্লাড ট্রান্সফিউশন করাবে। মননের কণ্ঠে এবার চিন্তা প্রকাশ পেল। আল্লাহ, লাস্ট উইকের রিপোর্টেও তো হিমোগ্লোবিন কাউন্ট নর্মাল ছিল বলেছিলেন। হুট করে ড্রপ করাটা তো চিন্তার বিষয়। প্যারা খাওয়ার কিছুই নেই। আজকে ওভারনাইট 1 ব্যাগ ব্লাড নেব, আর কালকে আরেক ব্যাগ। কাউন্ট আবার নর্মাল হয়ে যাবে। আপনি কি এখন কেবিনে? হুম। ফ্যামিলি সাথে আছে? বাবা কিছুক্ষণের জন্য বাসায় গিয়েছে রাতের খাবার নিয়ে আসতে। আপনাদের হসপিটালের খাবার একদম বাকওয়াস। মনন এবার কিছুটা সংশয় নিয়ে প্রশ্ন করে, দেখা করা যাবে? মোহ কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, বৃষ্টি হচ্ছে, ছাদে যাওয়া সম্ভব না। কেবিনে আসতে পারবেন? মোহ কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে যায়। আসলে সেও একা কেবিনে বসে থেকে বিরক্ত বোধ করছিল। একা কেবিনে বসে থাকার থেকে একটু নিচ থেকে ঘুরে আসা উত্তম। মোহ বলে, আচ্ছা, আসছি। শুনুন, বলুন। এসে কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, সরাসরি কেবিনে চলে আসবেন। আমি বাইরের কাউন্টারে বলে রাখবো। মোহ কলটা কেটে উঠে বসে। বেরিয়ে যাওয়ার আগে একজন নার্সকে জানিয়ে যায় যে একটু হাঁটাহাঁটি করতে বের হচ্ছে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে আসবে। আজকের জন্য মননের রোগী দেখার সময় পেরিয়েছে আরও ঘণ্টাখানেক আগে। 7টার দিকে তার পেশেন্ট ভিজিটে যেতে হবে। ততক্ষণ সে ফ্রি আছে আপাতত, তাই মোহ ফ্রি আছে জানতে পেরে দেখা করতে চেয়েছে। ভাগ্যিস মোহ রাজি হয়েছে। মনন কম্পিউটারে বসে একটা পেশেন্টের ফাইল দেখছিল। এরই মাঝে হঠাৎ কেবিনের দরজা ঠেলে মোহ ভিতরে উকি দিল। ছোট করে প্রশ্ন করে। আসবো? মনন সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ প্লিজ আসুন। মোহ নীরবে কেবিনে প্রবেশ করে প্রশ্ন করে, ফ্রি এখন? হ্যাঁ। এতটুকু বলেই দুজন চুপ হয়ে যায়। দুজনের নীরবতায় অস্বস্তিতে ঘেরা। বুঝে উঠতে পারে না কি বলা উচিত তাদের। মোহর এভাবে চুপ থাকতে আরও বেশি অস্বস্তি হচ্ছিল। তাই সে কেবিনটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ বলে ওঠে, বাহ, আপনি তাহলে একা থাকেন না এখানে। রুমে আপনার ফ্রেন্ডও হাজির আছে। মনন লক্ষ্য করে মোহ তার রুমের এক কোণায় থাকা কৃত্রিম কঙ্কালটাকে দেখিয়ে কথাটা বলছে। সে মৃদু হেসে এগিয়ে গিয়ে মোহর পাশে দাঁড়ায়। কঙ্কালটাকে উদ্দেশ্য করে বলে, হেই বনি, মিঠা, মেহনামা ফেরদৌস মোহ। অতঃপর মোহর দিকে তাকিয়ে বলে, মোহ, মিট মাই বেস্ট ফ্রেন্ড। ওর নাম বনি। আমার ইন্টার্ন লাইফ থেকে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মোহ সন্ধিয়ান গলায় বলে, ডক্টরদের মাথার তারে একটু সমস্যা থাকে শুনেছিলাম, কিন্তু আজ প্রমাণও পেলাম লস্কিটন কিভাবে কারোর বেস্ট ফ্রেন্ড হয়। মনন মাথা চুলকে হেসে বলে, লেস্কেটন না, স্কেলেটন হবে উচ্চারণটা। আমি সহজে ফ্রেন্ড বানাতে পারতাম না, কারোর সাথে নিজ থেকে কথা বলতে অস্বস্তি ফিল হতো। তাই দাদু আমাকে এই স্কেলিটনটা গিফট করেন। বনি ইজ এ গুড ফ্রেন্ড। মোহ আগ্রহ নিয়ে জানতে চায়, আপনি এই লস্কিটনকে বনি কেন ডাকেন? মনন এবার সরাসরি মোহর দিকে তাকিয়ে প্রশ্ন করে। আপনি আমাকে মদন কিংবা মরণ কেন ডাকেন? মোহ এবার নিশ্চুপ হয়ে যায়। কথা ঘোরাতে আশেপাশে তাকায়, কিছু না পেয়ে বলে বসে, আজকে বৃষ্টি সুন্দর। অসুস্থ না হলে আমি এতক্ষণে সাইকেল নিয়ে বাসার সামনে ঘুরতাম, আর বাসায় ফিরে মজার একটা জ্বর উপভোগ করতাম। মনন বুঝতে পারে মোহ কথা ঘুরিয়ে ফেলতে চাচ্ছে, তাই সেও সঙ্গ দিয়ে বলে, জ্বর কি করে মজার হয়? বৃষ্টিতে সাইকেলিং করতে গিয়ে জ্বর বাঁধলে সেটাকে আমি উপভোগ করি। মনে হয় জ্বর এসেছে তো কি হয়েছে, আমার আত্মা তো তৃপ্তি। মনন কিছু একটা ভেবে বলে। বৃষ্টি দেখতে যাবেন? মোহ অবাক হয়ে বলে, অসম্ভব, সম্ভব না। বৃষ্টিতে ভিজে টিজে গেলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। ইনফেকশন হলে কি হবে? হবে না ইনফেকশন, আমি আছি। ইউ আর সেফ উইথ মি। গাড়ির ব্যাকসিটে বসে শহর জুড়ে নামা বৃষ্টি মোহ দেখছে মুগ্ধ চোখে। আর গাড়ির রিয়ার ভিউ মিরর হতে ডাকে দেখছে আরেক জোড়া মুগ্ধ দৃষ্টি। আচমকা মোহকে সামনে তাকাতে দেখেই মনন চোখ ফিরিয়ে নেয়। মনোযোগের সহিত ড্রাইভ করতে ব্যস্ত হয়ে পড়ে। মোহ পেছন থেকে কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে জানায়, এদিকের রোড সাইড ভিউ চমৎকার। মনন হেসে বলে, ভিউ চমৎকার, কিন্তু বৃষ্টির সময় প্রায়ই জ্যাম লেগে থাকে।
বলতে বলতে মনন গাড়ির গতি ধীর করে, সামনেই জ্যাম লেগে আছে। মনন ঠিক করে এখান থেকে আর সামনে যাবে না, গাড়ি ঘুরিয়ে নেবে। মনন ইউটার্ন নেওয়ার জন্য গিয়ার লিভারের হাত রাখতেই জানালায় কিছু একটা শব্দ শুনে পাশ ফিরে তাকাতেই দেখে একটা 6 বছরের বাচ্চা ছেলে ফুল হাতে দাঁড়িয়ে আছে। মনন গাড়ির কাচ নামাতেই বাচ্চাটা শুধায়, ফুল নেবেন স্যার? মনন একবার মিররের মাধ্যমে সরাসরি মোহর দিকে তাকায়। মোহ তার দিকে তাকিয়েছিল। মননকে তাকাতে দেখেই সে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। মনন বাচ্চাটাকে বলে, দাও। কদম নিবেন নাকি দোলন চাপা? মনন নিশ্চিত হতে মোহকে জিজ্ঞেস করে, আপনার কোনো ফুলে অ্যালার্জি আছে? মোহ অবাক হয়, পরমুহূর্তে মাথা নেড়ে না জানায়। মনন ওয়ালেট থেকে টাকা বের করে বাচ্চাটাকে দিয়ে বলে, দুটোই দাও। বৃষ্টিতে ভেজা একগুচ্ছ কদম এবং দোলন চাপা নিয়ে মনন তা নিজের পাশের সিটে রেখে দিয়ে গাড়ির হসপিটালের পথে ঘোরালো। মোহ নীরবে দেখে সবটা। অতঃপর চোখ ফিরিয়ে সে বাহিরে তাকায়। হুট করে তার মনে অভিমান চাপে। তার মনে হয়তো ফুলগুলোকে নিজের জন্য আশা করছিল, কিন্তু মনন তার জন্য কেন ফুল কিনবে? নিশ্চয়ই বিশেষ কারোর জন্য নিয়েছে। মননের জীবনে কি সত্যি বিশেষ কেউ আছে? বাকিতে আর রাস্তা মোহ আর একটা কথাও বলল না। না দেখা গেল তার মাঝে উচ্ছ্বাস। হুট করেই যেন কেমন মিয়ে গেল। হসপিটালে পৌঁছতেই মোহ দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়তে নিল, কিন্তু মননের ডাকে সে থেমে যায়। ঘাড় ঘুরিয়ে ড্রাইভিং সিটের দিকে তাকাতে মনন তার দিকে কদম এবং দোলন চাপাগুলো এগিয়ে দিয়ে বলে, আপনার জন্য। মোহর চাপা অভিমান ফুস করেই হাওয়া হয়ে গেল। হাত বাড়িয়ে ফুলগুলো নিল। অতঃপর কি ভেবে যেন কদমগুলো আলাদা করে মননের দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো আপনি রাখুন। মনন বারণ করে না। কদমগুলো নিয়ে কিছু বলতে নিবে, এর পূর্বেই মোহ তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল। একবারও ফিরে তাকালো না। গাড়ির ভেতর থেকে মনন কেবল দেখল হালকা আকাশি রঙের জামা এবং সাদা রঙের স্কার্ফ মাথায় পেঁচানো মেয়েটা কিভাবে ফুল হাতে ছুটে হসপিটালের ভেতর চলে গেল। মনন হঠাৎ আনমনে হেসে ওঠে। কদমগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। হুট করে সব সুন্দর লাগছে তার। ঝুম বৃষ্টি, কদম, মোহ সবই অপার্থিব সুন্দর। ঠোঁটে হাসি নিয়ে মনন মনে মনে আওড়ায়, আপনার বেঁচে থাকাটা জরুরি মোহ। আপনি প্লিজ সুস্থ হয়ে বেঁচে থাকুন। সাইক্লিং নিষিদ্ধ হলেও আপনাকে আমি বৃষ্টি দেখাবো, কথা দিচ্ছি। তবুও বেঁচে থাকুন। এরকম দোলন চাপা হাতে আপনাকে আমি আরও বহু বছর দেখতে চাই। সারা রাত ধরে সোজা হয়ে শুয়ে কেমোপোর্টের মাধ্যমে এক ব্যাগ ব্লাড নেওয়ার পর থেকে মোহ 2 চোখে সব অন্ধকার দেখছে। সারা রাত একটানে সোজা হয়ে শুয়ে থাকার কারণে কোমর আর পা ব্যথায় কামড়াচ্ছে। নির্ঘুম রাতটি পার করার ফলস্বরূপ মাথাও ভার হয়ে আছে। সেই যন্ত্রণা নিয়ে তাকে এখন আবার বিকেল থেকে দ্বিতীয় ব্যাগ ব্লাড নিতে হচ্ছে। এই ব্যাগ শেষ হতে কতক্ষণ লাগবে কে জানে। তীব্র মাথা ব্যথার মাঝেও মোহর মনে প্রশ্ন জাগে, আচ্ছা তার শরীরে যে রক্তটা যাচ্ছে সেটা কার? কোনো ছেলের নাকি মেয়ের? মানুষটার ধর্ম কি? মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি ইহুদি? মোহ জানে যে তার এসব ভাবনাগুলো নেহাতি অবান্তর। রক্ত দেওয়া নেওয়ার সময় জাত, ধর্ম, গোত্র মুখ্য বিষয় নয়। মুখ্য হলো রক্তদাতার নিয়ত। একটা মানুষ নিজের শরীরে রক্ত দান করছে কারো জীবন বাঁচানোর উদ্দেশ্যে, সেটাই আসল। শিহান বারবার ঘুরে ঘুরে ব্লাড ব্যাগটা চেক করছে। মোহ শুয়ে শুয়ে দেখছে নিজের উৎসাহী তবে চিন্তিত বাবাকে। শুকনো মুখে প্রশ্ন করে, তোমার কি ইদানিং অফিসে কাজ থাকে না? শিহান অপ্রস্তুত হয়ে পড়ে মেয়ের আচানক প্রশ্নে। বলতে পারে না যে সে অফিসের কাজগুলো এখন যথাসম্ভব হসপিটালে বসে কাভার করার চেষ্টা করে। শিহান উত্তর না দিয়ে বরং গ্লাসে কিছুটা পানি ঢেলে নিয়ে বলে, অনেকক্ষণ ধরে পানি খাওয়া হচ্ছে না তোমার। চলো ওঠো, পানি খেয়ে নাও। মোহ সংকোচ নিয়ে শুয়ে থাকে। পোর্ট নিয়ে নড়াচড়া করতে তার খুব ভয়। মনে হয় এই বুঝি কিছু হয়ে গেল। আর তাছাড়া এভাবে একা উঠে বসতেও তার অসুবিধা হয়, কারো সাহায্যের প্রয়োজন পড়ে। শিহান বোধহয় ব্যাপারটা ধরতে পারে। এগিয়ে এসে নিজেই মোহকে ধরে কিছুটা মাথা তুলে বসতে সাহায্য করে। এক হাতে মোহকে আগলে রেখে আর এক হাতে পানির গ্লাসটা মোহর মুখের কাছে নিয়ে ধরে। কিছুটা পানি খেয়ে মোহ আবার গা ছেড়ে শুয়ে পড়ে সোজা হয়ে। শিহানও গিয়ে সোফায় বসে একটা ছুরি এবং আপেল নিয়ে। এমন সময় হঠাৎ করে তার গুরুত্বপূর্ণ কল আসায় সে মোহকে বলে ফোন নিয়ে কেবিনের বাহিরে চলে যায়। মোহ একা শুয়ে জানালার বাহিরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে থাকে। এই সেপ্টেম্বর মাস পুরোটা বোধহয় বৃষ্টির সঙ্গেই কাটবে। মোহর ভাবনার মাঝে আচমকাই কেবিনের দরজা খোলার শব্দ হয়। মোহ ফিরে তাকায় না, ধরে নেয় বাবা এসেছে। কিন্তু হঠাৎই তার শিউরে এসে দাঁড়ানো মানুষটা বলে ওঠে, বৃষ্টি সুন্দর না?
মোহ চমকে পাশ ফিরে তাকায়, দেখে মনন হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। মোহ দ্রুত আশেপাশে তাকায়, নিজের স্কার্ফ হাতের কাছে খুঁজে না পেয়ে দু হাতে মুখ ঢেকে ফেলে। এক প্রকার চেঁচিয়ে ওঠে। আপনি এখানে কি করছেন? মনন হকচকিয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে গিয়ে সোফার পাশ থেকে মোহরের স্কার্ফটা নিয়ে এসে তা মোহর কাছে রেখে বলে, সরি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। মোহ দ্রুত স্কার্ফটা দিয়ে মাথা ঢেকে নিয়ে বলে, আপনি ইদানিং খুব দুঃসাহস দেখাচ্ছেন বলে মনে হয় না আপনার? মনন মৃদু হেসে বলে। তাও অবশ্য ঠিক। মনন ব্লাড ব্যাগটা একবার দেখে নিয়ে বলে, বেশিক্ষণ লাগবে না, আর মাত্র 3-4 ঘন্টা লাগবে। মননের কথা শেষ হতে না হতেই কেবিনের দরজা খুলে শিহান প্রবেশ করে। মেয়ের শিওরে অপরিচিত ডাক্তারকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। মোহ এবং মননও অপ্রস্তুত হয়ে পড়ে। শিহান এসে প্রশ্ন করে, আপনি কে? মনন মিথ্যা বলতে অপটু, তবে তাকে বাঁচিয়ে দেয় মোহ। চঞ্চল গলায় বলে, আরে উনি তো ডক্টর, সব কেবিনে গিয়ে নাকি রুটিন চেক আপ করছে। আমাকেও টুকটাক প্রশ্ন করলো। শিহান কিছুক্ষণ সরু দৃষ্টি মেলে মননকে দেখে। মনন তখন ভয়ে ঘামছে। মোহকে দেখতে এসে কোন বিপদে পড়ল সে, এজন্যই বোধহয় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। মনন যখন ভয়ে মনে মনে দোয়া পড়ছে, ঠিক সে সময় হঠাৎ শিহান বলে ওঠে, তুমি ওয়াসিফ না, কাইসার সাহেবের নাতি? মনন চমকায়, পরপর মাথা নেড়ে বলে, জি, আমি ওয়াসিফ কায়সার। শিহানের কপালের ভাঁজ মিলিয়ে যায়। বেশ হাসি মুখে বলে ওঠে, কাইসার সাহেবের সাথে আমার পরিচয় আছে। গত বছর ইন্দোনেশিয়া যাওয়ার সময় ফ্লাইটে আমাদের সিট পাশাপাশি ছিল। পুরো পথ আড্ডা দিতে দিতে যাই আমরা। ফেসবুকে ওনার সঙ্গে তোমার বেশ কয়েকটা ছবি দেখেছি, কিন্তু হঠাৎ দেখা হয়ে চিনতে পারিনি। মনন যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে বিনয়ের সঙ্গে হেসে বলে, অসুবিধা নেই স্যার, আমি আসলে এই হসপিটালেই জব করি। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। শিহান দ্রুত বলে, আরে আরে স্যার বলছো কেন? ইউ ক্যান কল মি আঙ্কেল। আমার মেয়ের সঙ্গে পরিচিত হোক, মোহনামা। মনন মোহকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাইস টু মিট ইউ মেহনামা। মোহ মনে মনে হাসে। মননকে দেখে মনে হচ্ছে যেন সে এইমাত্র মোহর নাম জানল। ইতিপূর্বে মোহনামা নামের কাউকে সে চিনতই না। মননের সঙ্গে শিহানের আলাপ আরও বেশ কতক্ষণ স্থায়ী হয়। পুরোটা সময় মোহ কেবল শুয়ে শুয়ে দেখে দুজনকে। কথার ফাঁকে আর চোখে মননকে এক দুবার তাকাতে দেখলে সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। মনন আজ বাসায় ফিরে বেশ ফুরফুরে মেজাজে। সারাদিনের ক্লান্তির লেশমাত্র তার মাঝে সাদৃশ্য নয়। ঘরে প্রবেশ করতেই সবার আগে দাদুকে টিভির রুমে দেখতে পেয়ে বলে, দাদু, শিহান ফেরদৌসকে চিনো তুমি? গত বছর ইন্দোনেশিয়া যাওয়ার পথে ফ্লাইটে যার সঙ্গে তোমার পরিচয় হয়েছিল। আলী আকবর কায়সারের মনে পড়তেই তিনি বলেন, শিহানদা বিজনেসম্যান, চিনি তো। ওনার মেয়ে বর্তমানে আমাদের হসপিটালে ভর্তি। ওনার সঙ্গে আজ দেখা হলো, বেশ অনেকক্ষণ কথাও হয়েছে। তোমাকে সালাম জানাতে বলল। বলেই তিনি হাসি মুখে পানি খেতে থাকে। আলী আকবর সাহেব নাতিকে সন্ধিয়ান দৃষ্টিতে পরখ করে। শিহানের সঙ্গে দেখা হওয়াতে এত খুশি হওয়ার কি আছে, নাকি অন্য কোনো বিষয়? আলী আকবর সাহেব অন্ধকারে ঢিল ছুঁড়ে প্রশ্ন করে, হঠাৎ এত খুশি দেখাচ্ছে তোমাকে, ঘটনা কি? ওই মেয়েটা তোমার বসে এসে পড়েছে নাকি? মননের হাসি এবার গাঢ় হয়। গ্লাসটা রেখে দাদুর দিকে তাকিয়ে একগাল হেসে বলে, না, সে আমার বসে আসেনি, আমি তার বসে চলে গিয়েছি। বলেই মনন শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে চলে যায়। আলী আকবর কায়সার বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। আর নাতি শীষ বাজাচ্ছে? অসম্ভব ব্যাপার এটা। আলী আকবর সাহেব দ্রুত নিজের ছেলেকে কল করে বলেন, গাধার বাচ্চা, দ্রুত একটা ভালো হুজুর খুঁজে বের করো। আমার ধারণা মতে তোমার ছেলেকে বদ পেতনি আসর করেছে। তারাকাচিত আকাশের দিকে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে মোহ। নিজ রুমের জানালার ধারে বেতের সোফায় পেতে বসে আছে সে। আজ বহুদিন পর আকাশে তারার দেখা মিলল। বিগত 3-4 দিন ধরে তো আকাশে জমা হওয়া মেঘের কারণে চাঁদের দেখাও মেলেনি। তবে আজকে সারাদিন বৃষ্টি না হয় আকাশটা বেশ পরিষ্কার দেখাচ্ছে। মোহর মাথায় ঘুরপাক খাচ্ছে বিভিন্ন এলোমেলো ভাবনা। যদি সে সুস্থ হয়, তারপর তার জীবনটা কেমন হবে? জীবনটা কি পুরোপুরি আবার আগের মতো হয়ে যাবে? মোহর বাহ্যিক রূপ, জীবন, স্বপ্ন সব আবার আগের মতো হয়ে যাবে তো, নাকি কিছুই ফিরে পাবে না সে? মোহ আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে সামনে আয়নার দিকে তাকায়। ভালো করে দেখে নিজেকে। হাত দিয়ে ছুঁয়ে দেয় নিজের গালটা।
গায়ের রংটা কেমন ময়লা হয়ে গিয়েছে। মাথার চুলের পাশাপাশি চোখের পাতা থেকে পাপড়ি এবং ভুরুও সব ঝরে পড়ে গিয়েছে। হাতে পায়ের শুভ্র নখগুলো কেমন কালো রং ধারণ করেছে। মোহ জানে সবটাই কেমন পার্শ্ব প্রতিক্রিয়া, তবে ডক্টর তাকে আরেকটা সাইড ইফেক্ট সম্পর্কেও জানিয়েছিল। সেটা হচ্ছে কেমোর কারণে অনেক সময় ক্ষেত্রভেদে অনেক নারীদের ঋতুস্রাব সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়, অনেক নারীদের স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। স্থায়ীভাবে যাদের বন্ধ হয়ে যায় সে সকল মেয়েদের ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় চলে যায়। মোহকে এক্ষেত্রে ভাগ্যবতী বলা যায়। এত সাইড ইফেক্টের মাঝে এই একটা সাইড ইফেক্ট থেকে সে রেহাই পেয়েছে। যদিও বাচ্চাদের প্রতি তার বিশেষ কোনো টান নেই, তবু অধীর ভবিষ্যতে একটা বাচ্চা সকল মেয়েরই কাম্য। মোহ তার ব্যতিক্রম নয়। মায়ার জোড়াজুড়িতে মাস কয়েক আগে দুবোন মিলে নিজেদের বাচ্চার নামও ঠিক করে রেখেছে। মোহ বহু ভেবে ঠিক করেছে তার কখনো ছেলে হলে নাম রাখবে মেসুত ওজিল, আর মেয়ে হলে নাম রাখবে শাকিরা। এরকম উদ্ভট নাম শুনে মায়া হতভম্ব হলেও মোহর মাঝে তেমন একটা ভাবান্তর দেখা যায়নি কখনো। ছেলের নাম ভাবতে গিয়ে তার মাথায় সর্বপ্রথম মাদ্রিদের প্রাক্তন এই মুসলিম খেলোয়াড়ের কথাই মনে পড়েছিল, আর মেয়ের নাম ভাবতে গিয়ে তার 2010 সালের ফুটবল বিশ্বকাপের ওয়াকা ওয়াকা গানের কথা মনে পড়েছিল। মোহর অবান্তর ভাবনার ভিড়ে ভাটা পড়ে ফোন কলের কর্কশ শব্দে। মোহ ফোনের দিকে না তাকিয়েই বুঝে যায় তার কাছে থেকে কলটা আসছে। ইদানিং কল করে তার খোঁজখবর নেওয়ার এক অদ্ভুত বাতিক রোগ হয়েছে ডক্টরের। মোহ একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর কলটা রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে একটা খোশমেজাজ পুরুষ শুধালো, কেমন আছেন? শরীর ভালো? অ্যালার্জি জনিত কোনো সমস্যা হয়নি তো পরে? ভালো আছি, শরীরও ঠিকঠাক, কোনো অসুবিধা হয়নি। যাক, আলহামদুলিল্লাহ। কি করছিলেন? খাওয়া দাওয়া করেছেন? ওষুধ খেয়েছেন? খেয়েছি, ঔষধও খেয়েছি, আপাতত বসে আয়নায় নিজেকে দেখছিলাম। শেষ বাক্যে মোহর কণ্ঠে হতাশা ঠিকরে পড়ে। মনন স্পষ্ট টের পায় তা। নিশ্চয়ই মেয়ে আবারও নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে। মনন কথা ঘুরিয়ে বলে, আজকে একটা বাচ্চা এসেছিল। বাচ্চাটা স্টেথোস্কোপকে কি বলছিল জানেন? হরোস্কোপ। কি একটা অবস্থা! কেউ টোটোস্কোপ বলে তো কেউ হরোস্কোপ বলে মনন হাসতে থাকে। মোহর কপাল কুঁচকে আসে। সন্ধিয়ান গলায় জানতে চায়, আপনি কি আমাকে নিয়ে ঠাট্টা করছেন? মোটেও না। সত্যি বলতে টোটোস্কোপ শব্দটা বেশি কিউট। মোহে এবার আগ্রহী গলায় বলে, জানেন আমি ছোটবেলা থেকেই ভুলভাল উচ্চারণ করি। জানালা আছে না, ছোটবেলায় ওটাকে জালানা বলতাম আমি। আবার রিক্সাকে রিস্কা বলতাম। এমনকি একবার জেনারেল নলেজ এক্সামে বাংলাদেশের রাজনীতি কি জানতে চাওয়ার পরে আমি কি উত্তর দিয়েছিলাম জানেন কাকা? বলেই মোহ হাসিতে ফেটে পড়ে। হাসে মননও, তবে নীরবে। বলে, অভ্যাসটা তাহলে ছোটবেলারই? হ্যাঁ, আবার কাচ্চি আছে না, ছোটবেলায় ওটাকে আমি হাঁচি বলতাম। নিজের ভুলভাল উচ্চারণের চ্যাপ্টার খুলে বসা মোহ সাময়িকের জন্য ভুলে গেল নিজের অসুস্থতা, ভুলে গেল তার জীবনে কি চলছে। নিজের বর্তমানটাকে ভুলে গিয়ে ফিরে গেল অতীতে। মননকে শোনাতে থাকলো নিজের শৈশব কথন। মননও কফির মগে চুমুক বসিয়ে নীরব শ্রোতার মতো শুনতে থাকলো মোহর কথা। কথায় কথায় মোহ বলল, জানেন আমার না পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখন তো আর সম্ভব না। ফিজিক্যাল ফিটনেস টেস্টে আড্ডা পাবো আমি। আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা আর পূরণ হবে না আমার। আকাশে ভ্রমণের জন্য পাইলট হওয়াটা জরুরি নয়। প্যাসেঞ্জার হয়েও আকাশের বুকে আপনি উঠতে পারবেন, আকাশ উপভোগ করতে পারবেন। মোহ হঠাৎ চুপ হয়ে যায়। কিছুক্ষণ নিশ্চুপ থেকে প্রশ্ন করে, আপনার আমার জন্য মায়া হয় তাই না? আমার জন্য খারাপ লাগে আপনার, এই কারণে আপনি আমার এত চিন্তা করেন, ঠিক বলেছি? মনন জবাব দিতে পারে না। মোহকে নিজের মনের খবর না জানানোর পেছনে এটাও একটা কারণ। এই মেয়ে ভেবে বসবে মননের মনে যা আছে তা কেবল দয়া মায়া পর্যন্ত সীমাবদ্ধ। মননের অনুভূতির গভীরতা বোঝার মতো বোধ এখনো এই মেয়ের হয়নি। আর তাছাড়া মোহর সম্পূর্ণ মনোযোগ এখন শুধুমাত্র কিভাবে সুস্থ হওয়া যায় ওই ব্যাপারেই হওয়া উচিত বলে মনে করে মনন। এসব জটিল অনুভূতির ভার এই মুহূর্তে সে মোহর উপরে চাপাতে চাইছে না। এই আছেন? মোহর ডাকে মননের ধ্যান ভাঙে। ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, জি বলুন, আছি। মোহ আর এই ব্যাপারে কথা আগায় না। কথা ঘুরিয়ে অন্য বিষয়ে চলে যায় সে। অদ্ভুতভাবে হুট করে গতরাত থেকে মননের প্রচুর জ্বর এসেছে। বাধ্য হয়ে সে হসপিটাল থেকে একটা দিনের ছুটিও নিয়েছে। নাওয়া খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে সকাল থেকে জ্বরে কাবু হয়ে কেবল ঘুমোচ্ছে। ছেলের হঠাৎ জ্বরে আরিফ কায়সারও বেশ চিন্তিত। তার ছেলে ছোটবেলা থেকে স্বাস্থ্যে সচেতন হওয়ায় খুব একটা অসুস্থ হয় না,
তাই ছেলের আকস্মিক অসুস্থ হয়ে পড়াতে উনি বিচলিত বোধ করেন। আলী আকবর কায়সার সকাল থেকে কয়েকবার নাতির রুমে চক্কর কেটে গিয়েছে। রাতারাতি জ্বরে কাবু হয়ে গিয়েছে তার আদরের দুলাল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, দেখতেও কেমন রোগাসোগা লাগছে। শুক্রবার হওয়ায় আরিফ সাহেব এবং আলী আকবর সাহেব দুজনে আজ বাসায় আছে। মননের এরকম অবস্থা দেখে জীবনে প্রথমবারের মতো তার দাদু ডক্টরকে তলব না করে পরিচিত বিশ্বস্ত এক হুজুরকে তলব করেন। বাসায় ডেকে এনে বলেন, আমার নাতির উপর সম্ভবত কিছু একটা আছর করেছে হুজুর। ইদানিং ওর আচার আচরণ কেমন বদলে গিয়েছে, একা একা হাসে। আপনি একটু ওকে দেখে বলুন তো আমার নাতির কি হয়েছে। আরিফ কায়সার পড়েছেন বিপাকে, না পারছে নিজের বাপের মুখের উপর কিছু বলতে, আর না পারছে এসব সহ্য করতে। কে জানে মনন এসব দেখলে কেমন রিয়াক্ট করবে। মননের রুমে যখন হুজুরকে নিয়ে প্রবেশ করে তার দাদু, তখন মনন অর্ধঘুমে নিমজ্জিত। তবে হুজুর বেশের একজনকে দেখে সঙ্গে সঙ্গে তার মস্তিষ্ক সজাগ হয়। নম্র কণ্ঠে হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর, আপনি হঠাৎ? পাঞ্জাবি এবং লুঙ্গি পরিহিত হুজুর ভদ্রলোক মননকে দেখে নিয়ে দোয়া পড়তে শুরু করে। মনন বোকার মতো তাকিয়ে থাকে কেবল। বেশ কতক্ষণ কোরআনের কালাম পড়ে মননকে ভালো মতো দেখে হুজুর আলী আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলে, আপনার নাতি ঠিক আছে সম্পূর্ণ, খারাপ কিছু ছায়া নেই ওর উপর। আপনি অযথা চিন্তা করছিলেন। মনন পুরো ঘটনা বুঝতে পেরে তপ্ত দৃষ্টি মিলে নিজের দাদুর দিকে তাকায়। সেই দৃষ্টি লক্ষ্য করে আলী আকবর কায়সার দ্রুত হুজুরকে নিয়ে মননের রুম থেকে বিদায় হয়। মনে মনে বলতে থাকে, সব যদি ঠিকই থাকে তাহলে এই ছেলের আচার আচরণ কেমন সন্দেহজনক কেন? বিকালে হুজুরের সেই ঘটনার পর থেকে মননের সামনে আসছে না তার বাপ দাদা কেউই। মননও আর তেমন একটা রাগারাগি করেনি। দুপুরে ওষুধ খাওয়ার পর থেকে ঘাম ছেড়ে ধীরে ধীরে জ্বর কমে আসছে, এতেই সন্তুষ্ট সে। রুমে শুয়ে বসে অসুস্থ সময় পার করা মনন সন্ধ্যার পরপরই মোহকে কল করলো, কিন্তু ফোনটা বন্ধ পেয়ে সে বেশ অবাক হলো। মনন ধরে নেয় হয়তো ফোনে চার্জ নেই, তাই ফোন বন্ধ। মনন আর ব্যাপারটাকে তেমন একটা ঘাটায় না, তবে তার চিন্তা বাড়ে রাতে। খাওয়ার পর মোহর নাম্বারে আরও একবার কল করে মনন। এবারও ফোনটা বন্ধ পেয়ে মননের চিন্তা হয়। অদ্ভুত তো, গত রাতেও তো তাদের কথা হলো, হুট করে মেয়েটা ফোন বন্ধ আসছে কেন? মোহ ঠিক আছে তো? মননের চিন্তার অবসান ঘটে মধ্যরাতে। বন্ধ নাম্বারটা অন হতে এবার কলটা পৌঁছায়। বেশ সময় নিয়ে কলটা রিসিভ হয়। নির্দাচ্ছন্ন মেয়েলি স্বরটা আওড়ায়, হ্যালো। মোহ, ঠিক আছেন আপনি? সন্ধ্যা থেকে আপনার ফোন অফ কেন? মোহ ঘুম ঘুম স্বরেই জানায় বিকাল থেকে তাদের বাসায় কারেন্ট ছিল না, জেনারেটরও অফ ছিল। কারেন্টের কাজ করতে এসেছিল কয়েকজন। কারেন্ট না থাকায় অবস্থায় গেমস খেলে মোহ নিজের ফোনের চার্জ শেষ করে ফেলেছিল, তাই ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। মনন যেন হাঁপ ছেড়ে বাঁচল। মনের আকাশ হতে দুশ্চিন্তা দূর হতে নিশ্চিন্তে বলে, আচ্ছা, অসুবিধা নেই, আপনি ঘুমান, এখন পরে কথা হবে। গুড নাইট। মোহ হাই তুলতে তুলতে শুভরাত্রি জানিয়ে কলটা কেটে দেয়। মনন থম মেরে বিছানায় বসে থাকে। তার জ্বর পুরোপুরি কেটে গিয়েছে অনেকক্ষণ হলো, তবে এতক্ষণ যে তার মস্তিষ্কে কত ধরনের দুশ্চিন্তা ঘুরপাক খেয়েছে তা শুধুমাত্র সেই জানে। এই দুশ্চিন্তার কি কোনো ইতি নেই? একটা লম্বা এবং গভীর ঘুম দিয়ে ওঠায় আজকে সকাল থেকেই মোহর শরীর অনেকটা ফুরফুরে লাগছে। নাস্তা সেরে সে আপন মনে পুরো ঘর ঘুরতে ঘুরতে উঠোনে বের হয়। দেখতে পায় শায়লা আন্টিকে উঠোনের এক কোণায় বেশ কয়েকটি খালি টবে মাটি এবং সার বড়ছেন। মোহ আগ্রহ নিয়ে এগিয়ে যায়, জিজ্ঞেস করে, ফুল গাছে চারা এনেছো আন্টি? শায়লা মোহকে টবের পাশে রাখা চারা গাছগুলো দেখিয়ে বলে, হ্যাঁ, শীতকাল আসছে সামনে, তাই শীতকালীন ফুলের চারা নিয়ে এসেছি নার্সারি থেকে। এখন সার দিয়ে যত্ন করলে বছর শেষে দেখবে টব ভর্তি ফুল থাকবে। কি কি ফুলের চারা আছে এখানে? সাদা আর হলুদ রঙের গোলাপের চারা আছে, সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুলের চারা আছে, জিনিয়া আর কসমস ফুলেরও চারা আছে। মোহ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চারা গাছগুলো দেখে। মনে মনে কিছু একটা ভাবে সে। মায়া বা শিহান কেউই এ সময় বাসায় নেই। শিহানের বাড়ি ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আর মায়ারও বিকেলের আগে বাসায় ফেরার সুযোগ নেই। মোহ সুযোগটা কাজে লাগায়। কিছু একটা ভেবে শায়লাকে উদ্দেশ্য করে বলে, আন্টি, চন্দ্রমল্লিকা ফুলটা আমার জন্য আলাদা করে রেখো। শায়লা হেসে জিজ্ঞেস করে, তোমার বারান্দায় লাগিয়ে দিব ওটা? একজনকে উপহার দিব, এক্ষুনি রেডি হয়ে বের হব। শায়লা অবাক হয়, জানতে চায়,
বের হবে মানে কোথায় যাবে তোমার বাবা জানে? বাবা আর মায়া বাসায় নেই, ওদের অযথা বিরক্ত করতে হবে না। আমি গিয়ে দুপুরের আগেই চলে আসব। অসম্ভব, তোমার বাবা তোমাকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়তে নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। মোহ কিছুটা আহ্লাদ করে শায়লার গলা জড়িয়ে দিয়ে বলে, প্লিজ আন্টি, পারমিশন দাও না। বাবা অথবা মায়াকে জানানোর প্রয়োজন নেই, আমি উবার নিয়ে জাস্ট যাবো অ্যান্ড আসবো। তোমাকে 5 মিনিট পর কল দিয়ে নিজের আপডেট জানিয়ে দিব। তোমরা সবাই যদি আমাকে এভাবে অসুস্থর মতো ট্রিট করে ঘরবন্দি করে রাখো, তাহলে কখনোই সুস্থ হব না আমি। এইটুকু স্বাধীনতা তো আমি ডিজার্ভ করি। আই প্রমিস, আমাকে যা খেতে দেবে আমি তাই খাবো। দিনে 4 থেকে 5 লিটার পানিও খাবো। মোহর জোড়াজুড়িতে বেশিক্ষণ কঠোর থাকতে পারে না শায়লা। শেষমেশ রাজি হয়, তবে মোহকে সতর্ক করে দেয়, কথায় বরখেলাপ করবে না কিন্তু। একটু পর পর কল করে আমাকে আপডেট জানাবে আর তাড়াতাড়ি বাসায় ফিরবে। ওই কি, আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে মনন। জ্বরের কারণে আজকে দিনটা হসপিটাল থেকে ছুটি নিয়েছে সে। জ্বরটা এখন না থাকলেও শরীর অনেকটা দুর্বল লাগছে তার। আলী আকবর সাহেব এবং আরিফ সাহেব ইতিমধ্যে যে যার কর্মস্থলে চলে গিয়েছে। বাসায় একা আছে কেবল মনন। হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসে সে যখন পাউরুটিতে জ্যাম মাখাতে ব্যস্ত, ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে মোহর নামটা দেখে মনন অবাক হয়। ওই ছাদের ঘটনার পর থেকে মৌ সাধারণত নিজ থেকে তাকে কখনো কল দেয় না বললেই চলে। হঠাৎ মননের মনে প্রশ্ন জাগে, সব ঠিক আছে তো? খাবার ফেলে মনন দ্রুত কল রিসিভ করে, সরাসরি প্রশ্ন করে, ঠিক আছেন আপনি? মোহ কিছুটা অবাক হয়, পর মুহূর্তে জবাব দেয়, হ্যাঁ ঠিক আছি। আমার আবার কি হবে? হঠাৎ নিজ থেকে কল দিলেন তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি ব্যস্ত? হসপিটালে আছেন? না, বাসায়। আমি আজকে হসপিটাল থেকে ডে অফ নিয়েছি। কিছু মনে না করলে এখন দেখা করা সম্ভব হবে? মনন অপ্রস্তুত হলো, পর মুহূর্তে খুশি হলো। মন নিজ থেকে দেখা করতে চাইছে, ব্যাপারটা যেন মেঘনা চাইতেই বৃষ্টি। মনন সামনে টেবিলে থাকা পাউরুটি এবং জ্যামকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উঠে নিজের রুমে যেতে যেতে বলে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই আমার। কোথায় দেখা করবেন? পরিচিত নদীর ধারে বাঁশের পাটাতনে পা ঝুলিয়ে বসে আছে মোহ। ডান পাশে রাখা চন্দ্রমল্লিকা গাছের চারা, কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে নদীর শীতল পানির ধরা পরক করছে সে। মনন পৌঁছে দূর থেকে লক্ষ্য করে মোহকে। হালকা জলপাই রঙের লং ফ্রক আর নুট শেডের স্কার্ফ পরেছে আজ। মননের ধারণা এই মেয়ের হয়তো হালকা রঙের প্রতি খুব ঝোঁক আছে। প্রায় যেসব জামা পরে সব হালকা রঙের হয়। মননও আজ ফর্মাল গেটআপে আসেনি, বরং একটা সাধারণ সাদা টি শার্ট আর প্যান্ট পরে এসেছে। মোহর পাশে গিয়ে বসতে মোহ ঘাড় ঘুরিয়ে তাকে দেখলো। কোনো কথা না বলে এক কানের এয়ার প্লাগ খুলে মননের দিকে এগিয়ে দেয়। মনন নাকচ করে না, নীরবে এয়ার প্লাগটা নিজের কানে গুজে নদীর দিকে দৃষ্টি স্থির করে বসে থাকে। ফোনে বাজছে 1979 সালে মুক্তিপ্রাপ্ত ইরুপশনের বিখ্যাত গান, গোনা টেক এ ট্রিপ টু লোনসাম টাউন, গোনা স্টে অ্যাট হার্টব্রেক হোটেল, ও এ ফুল সাজ এস আই, দেয়ার নেভার ওয়াজ ক্রাই, I cried to tear soil, on way ticket. গানটা মনন ইতিপূর্বে কখনো শুনেনি, তবে এই মুহূর্তে প্রতিটা লাইন গভীর মনোযোগের সহিত শুনছে সে। অর্থবহ বেশ। মননের মনোযোগে বিঘ্ন ঘটে মোহর প্রশ্নে। কেন দেখা করতে চেয়েছি জানতে চাইবেন না? মনন পাশ ফিরে তাকায়, ধীরে সুস্থে জবাব দেয়, দেখা করতে চাওয়ার পেছনে কোনো কারণ আছে? বলুন তবে শুনি। অবশ্য কোনো কারণ না থাকলেও আমার অসুবিধা ছিল না। মোহ কিছু একটা বলতে নাই, তবে হুট করেই থেমে যায়। দ্রুত মাথা নুয়ে অনেকটা মননের কাছাকাছি এসে নিজেকে লুকিয়ে নেয়। কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, শিট শিট শিট। মনন বিস্মিত হয়, প্রশ্ন করে, কি হয়েছে? মায়া আর শুভ্রর বাচ্চা এখানে কি করছে? এই 2 ছাগল প্রেম করার জন্য আর কোনো জায়গা পায়নি। আমাকে দেখে ফেললে আর এক কেলো হয়ে যাবে। আপনি বাসায় জানিয়ে আসেননি? শুধু আন্টিকে বলে এসেছি। বাবা আর মায়া জানলে জ্ঞানের আসর খুলে বসবে। বলতে বলতে মোহ মননের কাঁধের পাশ দিয়ে উকি মেরে মায়ার শুভ্রর গতিবিধি লক্ষ্য করে। এদিকেই নদীর পাড় ধরে হাঁটছে দুটো। আর 2 মিনিট এখানে থাকলে মোহ নির্ঘাত ধরা পড়ে যাবে। মোহর চোখে আতঙ্ক দেখে মনন বেশ মজা পেল। মনে হচ্ছে যেন প্রেম করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে মোহ লুকোচুরি খেলছে। মনন নিজের অজান্তেই বলে বসে, অন্য কোথাও চলবেন যেখানে আপনি সেফ, ধরা পড়ার ভয় নেই। মোহর কণ্ঠে তাড়া। হ্যাঁ, জিজ্ঞেস করতে হয় নাকি? ধরা খাওয়ার আগে দ্রুত চলুন এখান থেকে। বসার ঘরে সোফায় সহজ ভঙ্গিতে বসে আছে মোহ।
চঞ্চল দৃষ্টি ঘুরে ঘুরে দেখছে গোছালো বাসাটা। রান্নাঘর থেকে মননকে দুটো মগ হাতে বেরিয়ে আসতে দেখেই সে চোখ নামিয়ে নেয়। মনন একটা মগ মোহর সামনে রেখে নিজে আরেকটা মগ হাতে সোফায় বসে পড়ল। মোহ তাকিয়ে দেখে মগ ভর্তি মালটার শরবত। সে ইতস্তত করে বলে, ঝামেলা করার প্রয়োজন ছিল না কোনো। কথাটুকু বলেও মোহ মগটা ছুঁয়ে দেখে না। মনন লক্ষ্য করে তা, অতঃপর হেসে বলে, ভয় পাবেন না, জুসে কিচ্ছু মিশাইনি। সন্দেহ থাকলে আপনি জুসকে ইগনোর করুন, আমি কিছু মনে করব না। মোহ সঙ্গে সঙ্গে জবাব দেয়, সন্দেহ করছি না, আপনার চেহারা সন্দেহজনক না। উল্টো আপনাকে দেখে মনে হয় যে আপনাকে সহজে 10-12 বার হার্টে নিয়ে বেঁচে দিতে পারবে। মননের কপাল কুঁচকে আসে। মোহর দৃষ্টিতে তাকে দেখতে একটা মদন মনে হয়। নিজের বেফাস কথায় মোহ নিজেও অপ্রস্তুত হয়ে পড়ে। মাথা নেড়ে বলে, সরি, আমি আসলে ওভাবে মিন করিনি। আপনি দেখতে ঠিকঠাকই আছেন, কিন্তু এই রকম ম্যানলি ব্যাপারটা নেই আর কি। আরও একবার স্টেশন ছেড়ে কথা বলে মোহ নিজের মুখ চেপে ধরে। অসভ্য মুখ একটা, সবসময় 10 হাত আগে চলে। মনন এবার হতাশ হয়ে চোখ নামিয়ে নেয়। ইজ্জত জিনিসটা তার কোনো কালেই ছিল না, না নিজের বাপ দাদার কাছে আর না মোহর কাছে। মোহ কথা ঘোরাতে এবার সরাসরি চন্দ্রমল্লিকার চারা গাছটা মননের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা দেওয়ার জন্য দেখা করতে চাইছিলাম। ওই দিনের ওই ফুলের জন্য ধন্যবাদ। এই চারা গাছে যদিও ফুল নেই, কিন্তু রেগুলার পানি দিয়ে যত্ন নিলে শীতে চমৎকার ফুল ধরবে গাছে। সাদা চন্দ্রমল্লিকা ফুল দেখতে খুব সুন্দর হয়। বলে মোহ উঠে দাঁড়ায়। এভাবে খালি বাসায় একজন পুরুষের সঙ্গে বেশিক্ষণ থাকাটা তার জন্য অস্বস্তিকর ব্যাপার। মননও উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, চলে যাবেন? হ্যাঁ, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। আন্টি ইতোমধ্যে অনেকবার কল দিয়ে ফেলেছে। বলতে বলতে মোহ থেমে যায়। হঠাৎ সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করে মননকে। চোখ মুখ অনেকটা ফ্যাকাশে দেখাচ্ছে। মোহ আগ্রহবশত প্রশ্ন করে, বাই দ্য ওয়ে, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ওই জাস্ট কালকে একটু জ্বর এসেছিল। মননের কথার পিঠে মোহকে চিন্তিত দেখালো। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মননের কপাল ছুঁয়ে বলে, দেখি জ্বর আছে এখনো? মনন থমকায়। অজান্তেই হুটহাট এভাবে কাছে চলে আসাটা বোধহয় এই মেয়ের স্বভাব। তো এই মেয়ে কি জানে তার এই হুটহাট কাছে আসাতে বিপরীত মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অবস্থা হয়? মোহ উদ্বেগ নিয়ে বলে, এখনো হালকা গরম কপাল। চেনেন না, ইউটিউব থেকে রেসিপি দেখে মশলা চা বানিয়ে খেয়ে নিলেই পারেন। মননের মনে হলো ডক্টর বোধহয় মোহই, মনন হলো তার রোগী। কথার মাঝে মননের চোখে চোখ পড়তে মোহ স্থির হয়ে যায়। সরল মুখটা হুট করেই তাকে আকৃষ্ট করে। সে আকর্ষণে সাড়া দিতে চলা মোহ হুট করেই নিজের হুঁশে ফিরে কলিং বেলের শব্দে দ্রুত মননের কপাল থেকে নিজের হাত সরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। চোখে মুখে আবার আতঙ্ক খেলা করছে তার। মাথাটা বোধহয় গিয়েছে। এইমাত্র একটা ভুল ধরতে যাচ্ছিল সে। মনন এক মুহূর্তের জন্য মোহকে দেখে দরজার কাছে এগিয়ে যায়। প্রশ্ন করে, কে? আমি তোমার দাদা, আলী আকবর কায়সার। মননের নির্ভীক মুখেও হঠাৎ ভয় ফুটে ওঠে। আতঙ্ক নিয়ে মোহর দিকে তাকায়। দাদু এই সময় বাসায়? দাদু যদি মোহকে দেখে নেয় তাহলে কি হবে ভাবতে মনন একটা ঢোক গেলে। তার মুখটা দেখে মনে হচ্ছে বিশাল কোনো চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে তটস্থ আসামির নেয়।